নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের শহর জলপাইগুড়িকে বাঁচাতে প্রায় 54 লক্ষ টাকা ব্যয়ে গ্রহণ করা হলো উইমেন্স ফর ট্রিজ প্রকল্প। প্রায় 200 জন অস্থায়ী সাফাই কর্মীর 2 মাসের বেতন বকেয়া বেতনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মী ইউনিয়নের সদস্যদের। কুয়াশার সকালে জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা। এবার দুর্ঘটনা ঘটল ওদলাবাড়ি মুক্তি পেট্রোল পাম্পের সামনের জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই আহত হয়েছে, তবে গুরুতর আহত স্কুটির চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওদলাবাড়ির দিক থেকে একটি স্কুটি বাগড়াকোটের দিকে যাচ্ছিল ও অন্যদিকে একটি মারুতি গাড়ি ওদলাবাড়ির দিকে আসছিল। ওদলাবাড়ি মুক্তি পাম্পের সামনে জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর স্কুটিটি মারুতি গাড়িতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত হয় স্কুটি চালক, সামান্য আহত হয়েছে মারুতি গাড়ির চালক। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যায়, তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে মালবাজার পুলিশ এসে গাড়ি দুটিকে আটক করেছে এবং আহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের বক্তব্য, স্কুটিটি একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে মারুতি গাড়ির সামনে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। यहाँ पे एक्सीडेंट हुआ, एक ऑल्टो इधर से जा रहा था और एक टोटो उधर से आ रहा था। टोटो को स्कूटी ओवरटेक करके तो रॉन्ग साइड पे स्कूटी आके ऑल्टो में ठुक दिया। गाड़ी कहाँ का है? गाड़ी तो एक टामलिंग का है और स्कूटी गोलू बता का है। किसको चोट लगा है क्या? हाँ, चोट बहुत ज़्यादा लगा स्कूटी वाला को। किसको लगा है? स्कूटी वाला को। आपका नाम साहिब। वो लोग कहाँ का है मालूम है? वो लोग तो गोलू बता का। अभी हम लोग गाँव का जितना लड़का लोग उठा के अभी उसको हॉस्पिटल में पहुँचा दिए। आपका नाम? MD साहिब। आपका परिचय? हम ठीक है। আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি। একদিকে কুয়াশা, অপরদিকে ঠান্ডায় জবুথুবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই জাকিয়ে শীত, কনকনে ঠান্ডায় কাবু উত্তরের জলপাইগুড়ি। ঠান্ডা হাওয়া এবং কুয়াশার কারণে অন্ধকার নেমে এসেছে। যে কোনো দুর্ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা জল খাইয়ে সচেতন করা হচ্ছে। কেউ কেউ আবার দুস্থ গরিব রাস্তার ধারে জীবনযাপন করে রাত কাটাচ্ছেন, এমন বহু মানুষদের কম্বল বিতরণে এগিয়ে এসেছে। মঙ্গলবার ভোর থেকে প্রচন্ড কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। এদিন সকাল 8টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা। এজন্য বেলা বাড়লেও রাস্তায় লোকজনের খুব একটা দেখা যায়নি। তবে এই শীতকে দারুণভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সকাল থেকে এদিন ভিড় বাড়তে দেখা যায় চায়ের দোকানগুলোতে। জলপাইগুড়ি শহরের পাশাপাশি সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকাগুলো। জেলার প্রায় সর্বত্রই তাপমাত্রা এখন নিম্নমুখী রয়েছে। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরো নামবে। অতিরিক্ত কুয়াশার জন্য মোটরবাইক ও গাড়ি চালকদের জাতীয় সড়কে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। বিভিন্ন হাতের কাজের তৈরি সামগ্রীর স্টলের উদ্বোধন হলো জলপাইগুড়িতে। বাঁশ, বেত, কাঠ এছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হাতের কাজের বিভিন্ন সামগ্রীর স্টলের উদ্বোধন হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শাসক দপ্তরে। উদ্বোধন করলেন জেলা শাসক শ্যামা পারভিন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অনেকে। এই স্টলের নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। জেলার বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হাতের কাজের বিভিন্ন সৌন্দর্যায়নের জিনিস পাওয়া যাবে এই স্টল থেকে। আমরা এখানে আজকে আমাদের কালেক্টরেট পরিসরের মধ্যে আমাদের সৃষ্টিশ্রী একটা আউটলেট এখানে স্টার্ট করেছি। আমাদের যতগুলো সেলফ গ্রুপ আছে, তো ওদেরকে একটু ছোট্ট সাহায্য করার জন্য আমাদের একটা ক্লাস্টার আছে, ময়নাগুড়ি ক্লাস্টার আছে, ওদেরকে এখানে দিলাম। আমাদের যতগুলো হস্তশিল্পের জিনিসপত্র আছে ওটাকে শোকেস করার জন্য এখান থেকে এটা
বিক্রি করার জন্য, তাদেরকে একটা মার্কেটিংও হবে, এটাই করা হচ্ছে। নমস্কার, আমার নাম শিউলি রায়। আমি প্রগতি জোট অ্যাক্টিভিটি ক্লাস্টার থেকে, আমার দলের নাম চাঁদনি এসেছি। এখানে আমাদের হাতের কাজের সমস্ত কিছু পাবেন, মানে জুট থেকে ধরে বেত থেকে ধরে মানে কাঠের সমস্ত কিছু জিনিস, মানে হরিণ থেকে শুরু করে বাট বিভিন্ন প্রকারের যেমন হস্তশিল্প হয় না, হস্তশিল্পের মেলা যেরকম জিনিস পাওয়া যায় আমাদের এখানে, মানে এই জলপাইগুড়ি ডিএম অফিসে সৃষ্টিশ্রীতে সব কিছুই পাওয়া যায়। এগুলো কি আপনারাই নিজে হাতে তৈরি করেন? আমরাই নিজেরাই তৈরি করি। আমরা হচ্ছে তোর দায়িত্ব তো আমরা থাকবো, আমরা তো 15 জন আছি প্রগতি জোট অ্যাক্টিভিটি ক্লাস্টার থেকে। তার মধ্যে হচ্ছে তোর এখানে যেহেতু আমাদের 2টো স্টল দেওয়া হয়েছে, দুটো বলতে আমি আরেক দিদি থাকবে, আর আমাদের 15 জনের মধ্যে আমরা 15 জনে আজকে ও কালকে ও, মানে উল্টারনেট করে থাকতে হবে আমাদের। হ্যাঁ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্মেছিলেন জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায়। এই এলাকা বর্তমানে পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত। পার্টিশনের সময় প্রপার্টি এক্সচেঞ্জ করে খালেদা জিয়ার পরিবার চলে যায় বাংলাদেশে। তাদের জলপাইগুড়ির বাড়ি দিয়ে যায় চক্রবর্তী পরিবারের হাতে। চক্রবর্তী পরিবার থেকে একটা বড় অংশ বর্তমানে কিনে নেন গোপ পরিবার। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়িতে। জানা যায় খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায়। জলপাইগুড়ি সদর গার্লসে পড়তেন তিনি। দেশভাগের পরই সম্পত্তি হস্তান্তর করে চলে যান খালেদার পরিবার। সে সম্পত্তি বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন গোপ ও চক্রবর্তী পরিবারের হাতে। খালেদার মৃত্যুতে শোকাহত ওই পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি ডিএসএস সচিব ভোলা মণ্ডল তার মায়ের কোলে পিঠেই বড় হয়েছিলেন খালেদা জিয়া। মৃত্যুর খবরে তিনিও শোক প্রকাশ করেন। ওই যে নয়াবস্তি এলাকায়, হ্যাঁ, আমাদের পাড়ায় এই গলিতে আমাদের বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী আছে ভোলা মণ্ডল, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন। তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার, বেদনা এবং দুঃখের ব্যাপার। তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। উনি কে ছিলেন আসলে এখন বর্তমানে, মানে আগে? উনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে বিরোধী দলের নেত্রী ছিলেন। এখানে কি আগে থাকতেন? আগে ছোটোবেলাটা এখানেই কেটেছে, শৈশবটা। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি। তারপর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে? হ্যাঁ, তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। ওনার সম্বন্ধে কি জানেন? আর ওনার সম্বন্ধে ছোটোবেলায় আমি যেটুকু জানি যে সদর গার্লসে পড়াশোনা করতেন এবং জলপাইগুড়িতে এইখানেই বসবাস। এই আমরা যে ভোলা মণ্ডল সমাজসেবী, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। এই জায়গাটার মধ্যে ওনাদের পৈতৃক বাড়ি ছিল। তারপরে কি বিক্রি করে দিয়েছে? তারপরে পরবর্তীকালে ওরা এখান থেকে চলে যায়। হ্যাঁ, এই তো আমাদের আজকের দিনটা আমাদের কাছে একটা বেদনার বলে মনে করি। মানে মোটামুটি কবে নাগাদ চলে গেছে এই বাড়ি ছেড়ে? আজ থেকে প্রায় অনেক বছর আগে। হ্যাঁ, অনেক বছর আগেই চলে গেছেন। হ্যাঁ, তার প্রতি। কি নাম দাদা আপনার? অন্য উৎপল গোপ। না, অত্যন্ত শোকের মুহূর্ত অবশ্যই। এই ওয়ার্ডেই একসময় থাকতেন বিএনপির যিনি প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 3বারের প্রধানমন্ত্রী আছে, 2006 তিনি অল্প সময়ের জন্য প্রথম কিছু আবার তারপর রিপিট করেছেন। এটা অত্যন্ত শোকের মুহূর্ত। একটা পাড়ার লোকের মৃত্যু হলে যেমন দুঃখের, আর উনি তো একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ওনাকে নিয়ে আমার গর্বও ছিল। ওনার আমলের বাংলাদেশ ভারতের মিত্র ছিল, আর আজকের যে ইউনিট সরকার চালাচ্ছে এটা মৌলবাদী সরকার, এ তো ভারতের শত্রুতে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনা বা খালেদা জিয়ার যখন ছিল তখন এরা সবাই ভারত এবং বাংলাদেশের মিত্র ছিল, মানে বাংলাদেশ ভারতের মিত্র ছিল। আজকে সকালবেলা শুনতে পেলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইহলোক ত্যাগ করেছেন। তবে আমরা ভীষণভাবে মানে আবেগপ্রবণ হয়ে পড়ি যে উনি আমাদের জলপাইগুড়ি মেয়ে ছিলেন, যতটুকু মুখে মুখে শুনেছি। আমার বাঁ দিকে এই নয়াবস্তি এলাকারই, এটা নয়াবস্তি এলাকাই। এইখান থেকে মোটামুটি 100 মিটার দূরেই ওনার বাড়ি ছিল কোনো একটা জায়গায়। বাড়িটা পুরোপুরি চিনি না। তো উনি আমাদের জলপাইগুড়ির মেয়ে ছিলেন এবং উনি এত বড় উঁচু জায়গায় চলে গেছিলেন, এটা আমাদের একটা গর্বের বিষয়। তো আমরা সেই জন্য ভীষণভাবে আজকে দুঃখ প্রকাশ করছি যে উনি চলে গেছেন। যাকে ওনার আত্মার শান্তি কামনা করছি, এটাই আমরা আশা রাখছি আর কি। ওনাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিষয়টা আমিও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেইভাবে বিষয়টি
মানে আমাদের স্কুলের বিষয় থেকে এখনও বিষয়টা জানতে পারিনি। বিষয়টা আমিও শুনলাম যে উনি ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে। বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব। তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছি। স্কুলে কোনো শোক পালন কিছু না, এই বিষয়ে যেহেতু স্কুল বন্ধ চলছে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। পরবর্তীতে আমরা অভিভাবক অভিভাবিকা এবং আমাদের যে WC কমিটিতে আছে সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমার নাম অরূপ দেব, প্রধান শিক্ষক, সদরঘাট প্রাইভেট স্কুল। রাজ্য সরকারের উদ্যোগে এবং জলপাইগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় গ্রহণ করা হলো এক নতুন প্রকল্প, উইমেন্স ফর ট্রিজ প্রকল্প। রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় 8 নম্বর ওয়ার্ডের ক্লাব রোড থেকে কিং সাহেব ঘাট এবং পোস্ট অফিস মোড় থেকে শুরু করে গন্ডার মোড় পর্যন্ত উইমেন ফর ট্রিজ প্রকল্পের প্রায় 600 চারা গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হলো। প্রায় 10 লক্ষ টাকা খরচ করে আগামী দিনে এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো 8টি স্বনির্ভর গোষ্ঠীর 62 জন মহিলাকে। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের হাতে প্রতীকী চারা গাছ বপনের মাধ্যমে এই প্রকল্প শুরু হয়। এছাড়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে জমা পচনশীল বর্জ্য দিয়ে যে জৈব সার তৈরি করা হয় সেই সারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই মঞ্চ থেকে। শহরের মোট 6টি গুরুত্বপূর্ণ স্থানে এই সবুজায়ন কর্মসূচি নিয়েছে পুরসভা। আপাতত 3টি জায়গায় নারকেল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। এই 3টি স্থানে 12টি স্বনির্ভর গোষ্ঠীর 89 জন মহিলাদের হাত ধরেই বাস্তবায়িত হবে এই পরিচর্যার কাজ। এদিন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের শহরকে বাঁচাতে প্রায় 54 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। মোট 182 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এই কর্মসূচিতে যুক্ত থাকবেন। শহরের 6টি স্থানে 1802টি গাছ সন্তানের মতো লালন পালন করে বড় করে তোলা হবে। জলপাইগুড়ি শহরকে সবুজায়নে ভরে দিতে হবে, কারণ হাই রাইজ বিল্ডিং হচ্ছে। আমরা দিল্লির আকাশ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডে কালো চাদরে ঢাকা থাকে, হাজারে হাজারে বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, গর্ভবতী মহিলাদের অসুস্থ হয়ে পড়ছেন, বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, ইয়াং জেনারেশন COPD দিয়ে আক্রান্ত হচ্ছে, লাংসের অসুখে। তার হাত থেকে জলপাইগুড়ি শহরকে রক্ষা করতে ওমেন ফর ট্রিজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটা অমৃত প্রকল্পে ঠিকই, কিন্তু এখানে 66% টাকা, 66% টাকা রাজ্য সরকার। একটা কথা আপনাদের বলে দিই, আজকে এটা ফার্স্ট ফেজ কিং সাহেব ঘাটে যেদিন 24 ডিসেম্বর করেছি, আজকে সেকেন্ড ফেজে 2 জায়গায় আমরা করছি। একটা হচ্ছে আপনার ক্লাব রোড, পুরো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওখান থেকে শুরু হয়ে গান্ধী মূর্তি অবধি, আর একটা হচ্ছে পোস্ট অফিস মোড় থেকে একদম গন্ডার মোড়, 8, 9, 10 কভার করে যাচ্ছে। এখানে আমরা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাব রোডে যেটা, সেখানে আমরা 5,30,000 টাকা খরচা করবো। 32 জন মহিলা নারী সশক্তিকরণ হচ্ছে, একাধারে সবুজায়ন, অন্যদিকে নারী সশক্তিকরণ। আবার আর একই সাথে একদম পোস্ট অফিস মোড় থেকে গন্ডার মোড় হয়ে অবধি যেটা যাবে, একদম আপনার রেসকোর্স করা হয়, সেখানে আমরা 4,96,000 টাকা খরচা করছি। 30 জন মহিলা সেখানে তুলসী গ্রুপ, ভূমি গ্রুপ, মল্লিকা গ্রুপ এবং সহযোগী সেলফ হেল্প গ্রুপ, 30 জন মহিলা সশক্তিকরণ হবে। 295 গাছটাকে লালন পালন করে বড় হবে। এর মধ্যে যেমন আমরা কৃষকের নারকেল গাছ করেছি, এখানে কৃষ্ণচূড়া আছে, রাধাচূড়া আছে, মানে একই দিকে দৃষ্টিনন্দন আর অন্যদিকে সবুজায়ন। বকেয়া বেতনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মীদের। বকেয়া বেতনের দাবিতে আবারও পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সাফাই কর্মী ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি পৌরসভার সামনে স্লোগান শাউটিং করে তাদের বকেয়া 2 মাসের বেতনের দাবি করেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। তারা বলেন, বারবার পৌরসভা আমাদের বেতন নিয়ে টাল বাহানা করে যাচ্ছে। আমরা আন্দোলন করলে বেতন মেলে, না করলে বেতন বকেয়া থেকে যায়। তাই এই দিন বকেয়া বেতনের দাবিতে এই ধরনের কর্মসূচি নেওয়া হলো। আমাদের আপাতত 2 মাসের বেতন বকেয়া আছে। জলপাইগুড়ি শহরে সাফাই কর্মীর সদস্যরা প্রায় 200 জন, তারা 2 মাসের বেতন পায়নি। তার এরই দাবিতে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো। যদিও পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি উপস্থিত ছিলেন না, তাই পুরো বিষয়টি পৌরসভার অফিসে মৌখিক জানিয়েছেন সাফাই কর্মী ইউনিয়নের সদস্যরা। 31 तारीख तक हम लोग का महीना 2 महीना हो गया। মানে আপনারা কারা আর কি তরফে আসছে? আমরা সাফাই কর্মী। আমরা সাফাই কর্মী একতা মঞ্চ তরফ থেকে আছি। তো দীর্ঘ 2 মাস ধরে বেতন হচ্ছে না। তো বেতন না হওয়ার দরুন আমরা আজকে এসেছি, একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা 25 ডিসেম্বরে কোনো প্রোগ্রাম করতে পারিনি। মানে আমাদের 2 মাস ধরে আমাদের ইএমআইগুলো বাউন্স হয়ে যাচ্ছে। আমাদের কর্মীদের অনেকে লোন নিয়েছেন, ইএমআইগুলো বাউন্স হয়ে গেছে, সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এই কারণে আমরা আজকে এখানে এসেছি মাইনার ব্যাপারে। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে? চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছেন যে 30 তারিখের মধ্যে হবে, কিন্তু এখনও মানে উপর থেকে খোঁজ নিয়ে আসলাম, এখনও কোনো নেই, মানে মাইনার কোনো সুরাহা নেই। প্রত্যেক মাসে আমরা যদি আসার পরে বলার পরে একটা মাইনার ব্যবস্থা করা হয়। তো এইভাবে তো আর কতদিন চলবে? আমাদের প্রত্যেক মাসে ইএমআইগুলো বাউন্স হয়ে যাচ্ছে। তো আগামী যদি আমরা কর্মসূচি নিয়েছি, যদি আগামী 2 তারিখে আমরা পৌরসভার গেট লক আউট করব।
গেট বিক্ষোভ করবে। কতজন কর্মী রয়েছে আপনাদের? আমাদের কর্মী রয়েছে 318 জন অস্থায়ী কর্মী রয়েছে। মানে বারবার তো আপনাদের বেতন নিয়ে একটা সমস্যা থাকে। বারবার বেতন নিয়ে সমস্যা থাকে, প্রত্যেক মাসে এসে বলতে হয় বেতনের জন্য। প্রতি মাসে বলতে হচ্ছে, প্রতি মাসে বলতে হচ্ছে। এটা কোন ধরনের আইনে আছে? যারা গ্র্যাচুইটি, যারা রিটায়ার করে গেছে তাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না, যারা রিটায়ার করে গেছে পেনশনওয়ালা পেনশন দিতে পারতেছে না, অথচ পৌরসভা সব দপ্তরের বেতন মনে হয় ঠিক মতন হয়ে যাচ্ছে বলে ওরা আসতেছে না। শুধু সাফাই কর্মী এসে বলবে যখন বেতন দেওয়ার জন্য, তখনই ওরা 2 মাস 2.5 মাস পরে একটা বেতন দিবে, আবার 1.5টা বেতন আটকায় রাখবে। এটা তো আমরা মানে বুঝতেই পারতেছি না কেন গ্র্যাচুইটি দিচ্ছে না, কেন পেনশনের টাকা দিচ্ছে না, কেন কনজারভেন্সিতে বেতন দিচ্ছে না, অথচ প্রতিনিয়ত লোক বহাল হয়ে যাচ্ছে পৌরসভায়। যখন টাকা দিতে পারতেছে তো লোক বহাল হবে কেন? প্রতিনিয়ত লোক বহাল হচ্ছে কিন্তু বেতন দিতে পারতেছে না। তোমার সাফাই কর্মীরা বিক্ষোভ করেছিল কালকে, বেতন পাচ্ছে না 2 মাস থেকে। মাসের বেতন মাসেই হয়, কে বা কারা করাচ্ছে আমি জানি না। এইসব এগুলো নিয়ে ভাবার কিছু নেই। পৌরসভা মানুষের উন্নয়নে কাজ করবে, সাফাই কর্মীদের নিয়েই কাজ করবে। হরিজন বস্তির প্রতিটা মানুষ আমাদের অন্তরের আত্মায় রয়েছে। বড়দিনের উৎসবের দিন বাড়ি থেকে নিখোঁজ মেয়ে, উৎকণ্ঠা পরিবারের। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বড়দিঘি নিচ চালসা এলাকার বাসিন্দা 18 ঊর্ধ্ব মৌমিতা সেন বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার সূত্রে জানা গেছে গত 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর প্রায় 2টো নাগাদ মৌমিতা সেন মালবাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘ সময় বেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। প্রথম দিকে মৌমিতার মোবাইলে ফোন করা হলে রিং হলেও তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায়। এরপর থেকেই পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মালবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি মৌমিতা সম্পর্কে কোনো তথ্য জানেন বা কোথাও দেখতে পান তাহলে নিকটবর্তী থানায় অথবা মালবাজার থানায় যোগাযোগ করার জন্য। এই খবর লেখা পর্যন্ত মৌমিতার কোনো খোঁজ মেলেনি। 25শে ডিসেম্বর বেলা 2:30টার সময় ও বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিল। বাড়িতে বলে গিয়েছিল যে বাজারে ও দরকার আছে বলে গিয়েছিল, কিন্তু তারপর থেকে বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ও বাড়ি আসেনি। তারপর সন্ধ্যা হওয়ার পর থেকে আমরা ফোনের পর ফোন করছি, কোনো রিপ্লাই দেয়নি বা ফোনটা ব্যাক করেনি। তখন কি মোবাইল চলছিল? হ্যাঁ, রানিং ছিল, কিন্তু রিসিভ করা তো কোনো রিপ্লাই দেয়নি। তো এইটুকুই। মানে কি মনে করছেন? বা আমরা তো এখন পর্যন্ত যে পরিস্থিতি দেশের, এখন কোন অবস্থায় কোথায় আছে আমরা তো জানি না। আমরা শুধু এটুকুই চাই, ও যেখানেই থাক, যেভাবেই থাক, আমরা শুধু জানতে চাই যে ও সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, বাস এটুকুই। তবে কোনো ছেলের সাথে এরকম কোনো ফোনে যোগাযোগ ছিল আগে? ফোন তো ওর এখন যেহেতু মোবাইল আছে, পার্সোনাল মোবাইল, ও তো ফোন আসে, কথা তো বলে, কিন্তু আমরা সঠিক কিছুই জানি না। বা কোনো সন্দেহ বা কোনো ছেলের সঙ্গে কথা বলতে এরকম কোনো সন্দেহ? ফোনে কথা তো বলতো। মানে কোনো ছেলেকে নিয়ে সন্দেহ করেন? আমরা তো ছেলেটাকেও চিনি না, কিন্তু ফোনে কথা বলে, এইটুকুই আমরা জানি। থানায় কি এফআইআর করা হয়েছে? হ্যাঁ, থানায় এফআইআর করা হয়েছে। তাও কি মনে করছেন, সেটা কিডন্যাপ নাকি নিয়ে গেছে, কোনো ছেলের সাথে গেছে? ও যেরকম মেয়ে বা ওর সেরকম কোনো সেন্স নেই যে ও বাড়ি থেকে যাওয়ার মতো মেয়ে না। ওকে কেউ মানে কি বলবো, বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাওয়ার মতো। ও নিজের থেকে যাওয়ার মতো মেয়ে না। যেহেতু বাড়ি থেকে যাওয়ার হতো, ও তাহলে সেরকমভাবেই যেত। যেদিন গিয়েছে কোনো কোনো দেখে বোঝাই যায় না যে আমাদের ছেড়ে চলে যাওয়ার যে একটা মন খারাপ, কিছু বুঝতে যায়। সেদিন তো বড়দিনের একটা উৎসব ছিল, হ্যাঁ, যেমন ঘোরার দিন, সেদিন কি ঘুরতেই গিয়েছিল? আমাদের তো ঘোরার বাজারে দরকার আছে বলে গিয়েছিল। এটা বলে কোনো কি সাথে ব্যাগ না, কিচ্ছু ছিল না। শুধু কি জামা ছিল? পিঙ্ক রঙের একটা সালোয়ার কামিজ ছিল। আচ্ছা, আর কিছু ছিল না? না, হাতে শুধু মোবাইল। কোন জায়গা এটা? এটা বড়দিঘি নিচ চালসা। মেয়েটার নাম? লিপিকা সেন। কি হন আপনি? আমি বড় বৌদি। আচ্ছা, আপনার নাম? পিঙ্কি রয় সেন। তো আমরা তো বাড়িতে ছিলাম না, বৌদিরা ছিল। বৌদিদেরকে বলে গেছে মোটামুটি 3টা নাগাদ যে ও বাজারে কোনো দরকারে বাজারে যাবে। তো বৌদিরা বলছে ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি। কিন্তু বাজারে যায়, তারপর সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বাড়ি আর ফিরে না। আমরা অনেক ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ফোন প্রথম অবস্থায় রিং হয় কিন্তু রিসিভ করে না। তারপর আধা ঘন্টা পরে 6টা 6:30 নাগাদ ফোন সুইচ অফ হয়। এখন পর্যন্ত ফোন সুইচ অফ হয়ে আছে, আজকে 3 দিন হয়ে গেল। খবর নিয়েছে? হ্যাঁ, সব পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজন, মামার বাড়ি, সব জায়গাতে ফোন করা হয়েছে, কোথাও কোনো যায়নি আর কি। কোনোবার তো একাই বাড়ি থেকে না, ফার্স্ট টাইম। এবার প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। কি মনে করছেন?
আমাদের তো এখন যেটা ধারণা হচ্ছে যে ও হয়তো কোনো কিডন্যাপিং কেসের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে বা ভালোবাসার চক কষে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আজকে কি থানায় এফআইআর গতকাল করা হয়েছিল। আচ্ছা, কি বললেন? পুলিশ আসছিল, কালকে সন্ধ্যাবেলা একবার আসছিল, ইনকোয়ারি করে গেছে, আজকে আসছে ওর বান্ধবীদের কাছ থেকে মানে তদন্ত নিচ্ছে আর কি, যে ওর সম্বন্ধে কিছু জানে কিনা, ও কোনো ছেলের সঙ্গে কথা বলে কিনা, কোথাও ঘুরতে গেছে কিনা, এই সম্বন্ধে আর কি খোঁজখবর নিচ্ছিল আর কি। পুলিশ আমাদের এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দেয়নি। আমরা চাচ্ছি যে যদি কেউ নিজের মাধ্যমে কোথাও ওকে দেখে থাকেন তাহলে আমাদের নাম্বার আছে, একটু যোগাযোগ করলে ভালো হয় আর কি। আমরা দয়া করে যাতে আমাদেরকে একটু ইনফরমেশন দেয়। আপনার নাম? আমার নাম মলয় সেন। কোন জায়গাটা? এটা বড়দিঘি নিচালসা। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ডুয়ার্সে শীতের দাপট, ঘন কুয়াশায় ব্যাহত সাধারণ জনজীবন। বছরের শেষ প্রান্তে ডুয়ার্সের শীতের কামড় তীব্র আকার ধারণ করেছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। কুয়াশার কারণে সর্বত্র দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রবল ঠান্ডায় সাধারণ মানুষ জবুথবু। বৃষ্টি না হলেও কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টির মতো ভিজিয়ে দিচ্ছে পরিবেশ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নিচ্ছেন। কুয়াশার চাদরে ভিজে গেছে রাস্তাঘাট ও রেললাইন। স্থানীয়দের মতে এবছর শীতের প্রকোপ আগের তুলনায় বেশি, যদিও এই শীত উপভোগ করছেন অনেকেই। ঠান্ডার প্রভাবে বাজারে দোকানপাট আংশিকভাবে খুলছে, পাশাপাশি রাস্তাঘাটে লোকজন ও যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আজকের মতন ঠান্ডা, অনেক ঠান্ডা আজকে মাস মনে হচ্ছে যে 1 জানুয়ারি হয়ে গেছে মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি পড়তে মানে কি শীতের মতন বৃষ্টি, অনেক বৃষ্টি মানে কুয়াশা এটা? হ্যাঁ, কুয়াশার থেকে বেশি বৃষ্টি হচ্ছে। ওর জন্য কি আগুন তাপাচ্ছে? হ্যাঁ, কি করব, এখন ঠান্ডা লাগছে। কাজকর্ম আমরা গেজে কাজ করি, এখন কাজ নেই, বন্ধ আছে, তার জন্য আগুন তাপাচ্ছে। হ্যাঁ। নাম? সুভাষ বর্মন। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির মতন পড়ছে। আদৌ এটা বৃষ্টি না, এটা শীতের খুব ভালো লাগছে। ঘন কুয়াশা ছিল সকালে, সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কুয়াশার কারণেই হতে পারে বা ঠান্ডার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বড় ধরনের। তো ঠান্ডা আজকে খুবই মানে দিনটা খুব ভালো লাগছে। আজকে মরশুমের এটা সবচেয়ে বেশি শীত। আজকে কি মনে হচ্ছে, রোদ উঠবে? মনে হচ্ছে আজকে রোদের কোনো সম্ভাবনা নেই। এমনি ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে আজকে। আপনার নাম? আমার নাম সুদীপ। পাখি মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হল জলপাইগুড়ি অ্যানিম্যাল হেল্পলাইন। উল্লেখ্য, দুদিন আগে সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায় বিষ মেশানো মুড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যুর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী বাড়ির পাশে মুরগির হাত থেকে জমির ফসল রক্ষা করতে অভিযুক্ত ব্যক্তি মুড়ির সঙ্গে কীটনাশক মিশিয়ে প্রয়োগ করেন। সেই বিষাক্ত মুড়ি খেয়েই বিষক্রিয়ার মৃত্যু হয় বহু নিরীহ পাখির। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে মৃত পাখিগুলির ময়নাতদন্ত করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। তবে ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা বলেই অভিযোগ। এদিন থানায় উপস্থিত হয়ে জলপাইগুড়ি অ্যানিম্যাল হেল্পলাইনের সভাপতি প্রীতম দাস বলেন, ঘটনার পর থেকেই ওই এলাকার বাসিন্দারা আমাকে বারবার ফোন করছেন। সবাই চাইছেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এখনো অভিযুক্ত ধরা পড়েনি। আমরা চাইছি দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক। সেই কারণেই আজ কোতোয়ালি থানায় অভিযোগপত্র জমা দিতে এসেছি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। পাশাপাশি একাধিক প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সংরক্ষণ সংগঠনের তরফ থেকেও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।
আমার নাম প্রীতম দাস, প্রেসিডেন্ট অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি। আজকে থানার দ্বারস্থ কেন? আজকে থানার দ্বারস্থ বলতে গত দুদিন আগের থেকে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা, যেটি বড়ুয়াপাড়া গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একজন ব্যক্তি তার নিজস্ব চাষ জমিতে বিষ ছিটিয়ে দিয়েছিল মুরগি মারার জন্য। তো সেটা আমাদের কাছে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি মুরগি মারার জন্যই বিষটি দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে সেখানে অনেক পাখি মারা যায় এবং তার মধ্যে কিছু ওয়াইল্ড বার্ডসও আছে ওর মধ্যে। গতকালকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে সেই ময়নাতদন্তের জন্য পাখিগুলোকে নিয়ে গেলে পরেও এখনও পর্যন্ত কিন্তু যিনি অভিযুক্ত তাকে এখনও পর্যন্ত কোনোরকমভাবে অ্যারেস্ট করা হয়নি। এবং সেই জায়গা থেকে গ্রামবাসীদের বারংবার ফোন আমাদের কাছে আসছে। আমরা গতকালকেও মাস পিটিশন পেয়েছিলাম গ্রামবাসীদের থেকে যে এরকম ঘটনা ঘটেছে, তার একটি দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, সেই মাস পিটিশনের কপি এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে সেটা দিয়েছিলাম। তারপরেও কেন জানি না 24 ঘন্টা কেটে গেল, এখনও অ্যারেস্ট হয়নি। ময়নাতদন্ত তো চলবে, কিন্তু আমার মনে হয় যিনি অভিযুক্ত তাকে অ্যারেস্ট করাটা দরকার। এবং যিনি অভিযুক্ত তার ছবি সমেত একটি এফআইআর আমরা আজকে জমা করলাম কোতোয়ালি থানাতে। তার রিসিভিং আমরা এখন অবধি পাইনি, কিন্তু আমরা অভিযোগপত্র ইতিমধ্যেই জমা করে দিয়েছি। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতেরই উত্তর বড়ুয়াপাড়াতে যে জমির মধ্যে যে বিষ প্রয়োগ করে রেখেছিল, করার ফলে মুরগি মারার জন্য সম্ভবত, কিন্তু তাতে দেখা গেছে যে অসংখ্য ওয়াইল্ড লাইফ বিভিন্ন পাখিদের মৃত্যু হয়েছে সেই সব খাবার খেয়ে। তো অ্যাকচুয়ালি আইন অনুযায়ী তো এরকম কেউ জমিতে এইভাবে বিষ দেওয়াটা কি বিষ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছে 200-র মতো প্রায় পাখি মারা গেছে। তো এটার জন্য বন দপ্তরের কাছে আবেদন করব, বন দপ্তরের জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়, স্বপ্রণোদিত উদ্যোগ নিয়ে এদের সেই জমির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবং এটা তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা পরিবেশকর্মী হিসাবে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনাকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বিষয়। মানে এটা শুনে সকাল সকাল মন খারাপ হয়ে গেছে যে একসাথে এতগুলো পাখি নির্ঝরে তারা প্রাণ হারালো, এই নিরপরাধ পাখিগুলো। এবং এইটা কিন্তু শুধুমাত্র পাখিদের জীবনে বা প্রকৃতির জীবনে এই ক্ষতি তা নয়, কিন্তু এটা আমাদের সাথেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরও ক্ষতি। আলটিমেট এই পাখিগুলো আমরা জানি প্রকৃতির একটা অনন্য সৃষ্টি, তাদের একটা বড় অবদান আছে প্রকৃতির বুকে এবং আমাদের জীবনের সাথে। তাদেরকে হারিয়ে যেতে হলো শুধুমাত্র আমাদের ভুল কিছু কৃতকর্মের ফলে, অজ্ঞানতাবশতই হোক বা জ্ঞানত হোকই। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই ধরনের বিষয়কে আমার মনে হয় ওই এলাকায় যে পরিবার বা যারা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন অবশ্যই নেবেন। ভারতের বন্যপ্রাণী আইন সংরক্ষণ আইন 1972 যা আছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। কিন্তু পাশাপাশি আমার মনে এটাও জানা দরকার যে আমাদের ছোটোখাটো এমন কিছু ভুল, যা ভুলের কোনো পরিপূরক কোনো কিছুই হয় না। এখানে দেখুন এই বিষয়ে যেটা উনি যে কারণে যা শুনেছি আমি, যে মুরগিগুলো অত্যাচার করে তাই চাষবাসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করেছেন যাতে তারা না করে, কিন্তু এটা তার মাথায় নেই যে এগুলো পাখিরাও খায়, অন্যান্য পাখি, মুরগিও তো একটা পাখি। তো এই বিষয়টা আমার মনে রাখা দরকার ছিল। আরেকটা বিষয় যেটা আমাদের সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষের এই বিষয়টা কিন্তু আরেকবার আমাদের সামনে এনে দিল যে মানুষের এখনও অজ্ঞানতা রয়ে গেছে আর কি। ফলে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং যারা স্টেক হোল্ডার আছে এই সমস্ত বিষয় নিয়ে যারা দেখভাল করেন তাদের কাছে অনুরোধ করব যে প্রশাসন যেন উদ্যোগ নিয়ে এই সমস্ত বিভিন্ন জনমানসে এই বিষয়গুলোকে নিয়ে আমার মনে সচেতন করা দরকার নিয়মিতভাবে, রেগুলার বেসিসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার আছে। এবং পাশাপাশি এও বলা দরকার আছে যে আমরা যারা সাধারণ মানুষ এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে আমাদের প্রত্যেকের কিন্তু যৌথ দায়িত্ব আছে এগুলোকে ঠিকভাবে রাখা। ফলে এইটা আমার মনে হয় প্রশাসন আরেকটু সজাগ হলে, সচেতন হলে অবশ্যই এটাকে অ্যাভয়েড করা যায়। আগামীতে যাতে এই ধরনের বিষয় না হয় তার জন্য আমি সকল স্তরের মানুষের কাছে অনুরোধ রাখব। পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলার 14তম সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার জলপাইগুড়ির কর্মচারী ভবনে। সম্মেলনকে সামনে রেখে মিছিল শহর পরিক্রমা করে। অবিলম্বে পেনশনার্সদের পেনশন প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসার সুবন্দোবস্ত, জলপাইগুড়ির সমস্ত নার্সিংহোম হাসপাতালগুলিতে করা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমস্ত সরকারি দপ্তরে নতুন কর্মী নিয়োগের দাবি জানিয়ে এই সম্মেলন।
উপস্থিত ছিলেন সম্মেলনের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক গৌরাঙ্গ রায়, পেনশনার সমিতির নেতৃত্ব অপূর্ব বোস, 12 জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন, রাজ্য কেন্দ্রীয় সরকার পেনশনারদের বিনা চিকিৎসায় মারতে চাইছে। নতুন কর্মী নিয়োগ হচ্ছে না, পেনশনারদের পেনশন বৃদ্ধি হচ্ছে না। বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই কাজের অধিকারকে ভুলিয়ে দিয়ে যুব সমাজকে বিপথে পরিচালিত করতে চাইছে শাসক শ্রেণী। তার বিরুদ্ধেই পেনশনার সমিতির লড়াই। আমাদের দেশটা যেভাবে গড়েছিল সংবিধান, সেই সংবিধানের উপরে সাংঘাতিকভাবে আক্রান্ত নেমে আসছে। আমাদের ধর্মনিরপেক্ষতা সাংঘাতিকভাবে আক্রান্ত। দেশের কর্তব্য এমন একটা জায়গায় গেছে যে মানুষের জীবন জীবিকার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। একইভাবে মৌলবাদী তৎপরতার মধ্য দিয়ে আমরা দেখেছি এই মাসে আমাদের এই যে 25শে ডিসেম্বর বড়দিনের যে কর্মসূচি হয়, বড়দিনের যে অনুষ্ঠান হয় খ্রিস্টানরা করে, সে তার মধ্যেও আঘাত নামিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে একদম সত্য হিসাবে চিহ্নিত করা হচ্ছে যারা হিন্দু ছাড়া অন্য কোনো ধর্ম মানে ভারতবর্ষে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেটা নাকি ভারতবর্ষের সংস্কৃতির সম্পূর্ণ আলাদা। সংস্কৃতি হচ্ছে বৌদ্ধের মধ্যে মিলন। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের সংবিধান রক্ষা এবং দেশের সমস্ত অর্জিত অধিকার রক্ষা, সংবিধান রক্ষা এবং অন্যান্য নিয়ে আমাদের লড়াই আন্দোলন চলছে। আমাদের জীবন জীবিকার, আমাদের পেনশন সর্বোচ্চ পেনশনের পেনশনের দায়িত্ব থেকে সরকার সেক্ষেত্রে মুক্ত হতে চাইছে, কেন্দ্র সরকার সহ আমাদের রাজ্য সরকার একইভাবে হচ্ছে। আমরা 40% আমাদের মহার্ঘ রিলিফ যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে বকেয়া পড়ে রয়েছে, ওই কী বলে কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেও কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনোটাই মানছে না। 100 দিনের কাজ নিয়ে যারা নাকি এতদিনের লড়াই আন্দোলনের মধ্যে যেটা পাওয়া গেছিল সেটা দীর্ঘদিন থেকে রাজ্যে বন্ধ এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট দিলেও যে 100 দিনের কাজ চালু করতে হবে, তা সত্ত্বেও আমাদের রাজ্যে এগুলো হচ্ছে না। এর বিরুদ্ধে আবার আমাদের চা বাগানের শ্রমিকরা তারা ন্যূনতম মজুরিটা পাচ্ছে না, চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই সব ক্ষেত্রে সরকারের তার ভূমিকা কোনো পালন করছে না। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে এবং একটা সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সম্মেলন পরিচালনা করছি। আমাদের জীবন জীবিকা সহ অন্যান্য বিষয় নিয়েও আমরা লড়াই আন্দোলন করছি। এটাই হচ্ছে নাম পরিচয়। আমি গৌরাঙ্গ রায়, জেলা সম্পাদক। মদের আসরে চাকনা নিয়ে গন্ডগোল, আর এর কারণেই মাথা ফাটল দুজনের ও একজনকে যেতে হলো শ্রীঘরে। ধৃতের নাম সন্তোষ হাজরা। তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ। জানা গেছে, মদের আসরে চাকনা নিয়ে এই গন্ডগোলে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতে ঠাকুরনগরে একটি ক্লাব ঘরে মদের আসর বসায় কয়েকজন। সেখানে সন্তোষের দায়িত্ব ছিল মাছ ভাজার। মাছ ভাজতে গিয়ে কড়াইয়ের গরম তেল অন্য একজনের গায়ে ছিটকে পড়ে। এই ঘটনায় বচসা শুরু হয়। এরপর মদের আসরে থাকা 10-12 জনের দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অভিযোগ, ক্লাব ঘরে চলতে থাকে ব্যাপক মারপিটের জেরে আহত হন অনেকেই। রাতেই তাদের চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। ঘটনায় গতকাল পুলিশ অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের হয়। মদের আশ্রয়ে থাকা ঠাকুরনগরের প্রবীর মণ্ডল, স্থানীয় সন্তোষ, নয়ন দত্ত, চিরু এবং আরো কয়েকজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ জানান। মারপিটে মাথা ফেটেছে প্রবীরের, মাথায় সেলাই পড়েছে 8টি। অন্যদিকে প্রবীর ও অন্যদের বিরুদ্ধে সন্তোষের স্ত্রী মানসী হাজরা পাল্টা অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। গতকাল রাতেই সন্তোষকে গ্রেপ্তার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডামডিমের চা বাগানের নালা থেকে উদ্ধার হলো চিতাবাঘের মৃতদেহ। তদন্তে বন দপ্তর। মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের 12 নম্বর সেকশন এলাকা থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন দপ্তর। কাজে যোগ দিতে এসে চা বাগানের শ্রমিকেরা নালার মধ্যে চিতাবাঘটির দেহ পড়ে থাকতে দেখেন। এরপর চা বাগানের ম্যানেজারের মাধ্যমে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়। খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করে। বন দপ্তরের রেঞ্জার অঙ্কন নন্দী জানান, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় শ্রমিকদের দাবি, বেদগুড়ি চা বাগান এলাকায় মাঝে মধ্যে চিতাবাঘের দেখা মেলে। এর আগেও এই এলাকায় চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি চিতাবাঘের আক্রমণে একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ছোট চা বাগান থেকে সম্প্রতি 2টি চিতাবাঘের শাবক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় বন্যপ্রাণী চলাচল বেড়ে যাওয়ায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বন দপ্তর পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। সকাল হতেই ক্রান্তি ব্লকে হাতির আতঙ্ক। ক্ষতিগ্রস্ত একটি গোয়াল ঘর সহ একটি বাইক ও সাইকেল।
মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে বুনো হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রান্তি ব্লকের অন্তর্গত ঝাড়মাঝ গ্রামে ভোরের দিকে দলছুট 3টি বুনো হাতি, এর মধ্যে 2টি প্রাপ্তবয়স্ক ও একটি শাবক হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। সকাল প্রায় 8টা নাগাদ হাতিরা ওই এলাকার একটি গোয়ালঘর ও একটি শোয়ার ঘর ভেঙে দেয়। এরপর তারা রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের নাড়াধুরা এলাকার কৈলাসপুর চা বাগান ডিভিশনের দিকে চলে যায়। চারপাশে জনবসতি থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভিড় জমায়। হাতির তাণ্ডবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও একটি সাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আপালচাঁদ বন দপ্তরের কর্মীরা এবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বনকর্মী ও পুলিশ হাতির দলকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্য এলাকায় সতর্ক নজরদারি চালাচ্ছেন। বর্তমানে শাবক সহ 3টি হাতি নাড়াধুরা চা বাগানের ডিভিশনে অবস্থান করছে। আপালচাঁদ বন বিভাগের আধিকারিকেরা জানান, সকাল হয়ে যাওয়া এবং চারিদিকে জনবসতি থাকার কারণে হাতির দলটিকে জঙ্গলের দিকে ফেরাতে সমস্যা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই মালবাজার ওয়াইল্ড লাইফ দপ্তরকে জানানো হয়েছে এবং তাদের একটি দল শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছবে বলে জানা গেছে। আপালচাঁদ জঙ্গল থেকে হাতিগুলি লোকালয়ে চলে এসেছে। পদ্মশ্রী করিমুল হক জানান, 7 সকালে হাতির দল গ্রামে ঢুকে পড়ে 3টি ঘর ও একটি মোটরসাইকেল এবং একটি সাইকেল ভেঙে দেয়। তিনি প্রশাসনের কাছে ক্ষয়ক্ষতির যথাযথ তদন্ত করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান। বর্তমানে বন দপ্তরের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। আচ্ছা দাদা, এইখানে সকাল থেকে হাতি করলাম আর কি, শুনলাম যে কয়টার দিকে? ভোর 6টা থেকে এখানে আসছে, এই যে ধলাবাড়িতে আসছে। আচ্ছা আচ্ছা, সেইখানে একটা বাড়িঘর ভাঙছে আর কি, বাড়ি ভাঙছে ওই যে চাইয়ারু না। আচ্ছা, এখন সকাল 6টা থেকে এখন বেলা 1টা বাজে, এখনো পর্যন্ত বের হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মোস্তাকিন। আপনি এখানকার নাকি? এখানকারই বাসিন্দা। এখানে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ধলাবাড়ি নাড়াধুরা। আচ্ছা, আপনার এখানে হাতি কয়টা পর্যন্ত একটা আছে? 6টার দিকে এই যে নাড়াধুরা বাগানে ঢুকছে, আর 6টার দিকে এখানে আছে। আর প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এখানে তাড়ানোর ব্যবস্থা করতেছে, কারামবাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যাচ্ছে না। আর পাবলিকের সংখ্যা তো প্রচুর, সব এরিয়ার মধ্যে পাবলিক। আপনার নাম এমন পরিচয়? আমার নাম হচ্ছে এজারুল হক, আর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ হাসকালি মালহাটি মোড়। এই জায়গাটার নাম কি? নাড়াধুরা। ঠিক আছে, কেউ ক্ষতিপূরণ হয়েছে নাকি এখানে কোন বাড়িতে? হয়নি। কোন জায়গাটা তাহলে? ওইদিকে হয়েছে। কার বাড়ি? ওই যে বাগান লাইনে বাইক ভাঙছে, একটা সাইকেল ভাঙছে। আচ্ছা আচ্ছা, সেটা কয়টার দিকে আর কি? এটা 7:30 পৌনে 8টার দিকে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ফরিদুল আলমকে সংবর্ধনা প্রদান। ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফরিদুল আলম। দায়িত্ব পাওয়ার পরের দিনই এদিন সকাল থেকে তাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার চিত্র ধরা পড়ে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, ব্লক ও অঞ্চল স্তরের কার্যকর্তা এবং যুব তৃণমূলের কর্মীরা ফরিদুল আলমের বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানান। মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনিযুক্ত সহ-সভাপতিকে। শুধু দলীয় নেতৃত্বই নয়, পাড়া প্রতিবেশী ও তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আনন্দ ভাগ করে নেন। এমডি বাবুল আছে, সন্তোষ ভাই আছে, জহুরুল চাচা আছে, লতিফদা আছে, মিন্টু ভাই আছে, রেজাকুল চাচা আছে, বিন চাচা আছে, শাহুল চাচা আছে, সবাই আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর ক্রান্তি ব্লকে বিজেপি শূন্য করার লক্ষ্যে আমরা এবার পুরোপুরি ঝাঁপিয়ে পড়বো। ক্রান্তি ব্লককে পুরোপুরি বিজেপি শূন্য আমরা করব, 100% গ্যারান্টি। আগামী দিনে খেলা হবে 2026 সালে, সবাই মিলে খেলা খেলবো। 2026-এ বিজেপিকে শূন্য করব। এখন আবহাওয়ার সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের শহর জলপাইগুড়িকে বাঁচাতে প্রায় 54 লক্ষ টাকা ব্যয়ে গ্রহণ করা হলো উইমেন্স ফর ট্রিজ প্রকল্প। প্রায় 200 জন অস্থায়ী সাফাই কর্মীর 2 মাসের বেতন বকেয়া বেতনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মী ইউনিয়নের সদস্যদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।